আচ্ছা, আগের দিন আমি কত অব্দি বলেছিলাম? রিহিটার অব্দি হয়েছিল তো আগের দিন? প্রশান্ত কুমার হালদার জয়েন করেছে। আচ্ছা, রাহুল চন্দ্র প্রামাণিকও আছে। প্রশান্ত কুমার হালদার, রাহুল চন্দ্র প্রামাণিক। অর্ঘ্য। আচ্ছা, আগের দিন রিহিটার অব্দি হয়েছিল কি? দেখো, পিডিএফটা খুলে দেখো। মনে হয় আমি বয়লার, ওই কোল, বয়লার, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রিহিটার আর রিহিটার অব্দি করিয়েছিলাম লাস্ট ক্লাসে। ম্যাম আজকে স্ক্রিন দিতে হবে। হ্যাঁ, স্টিম টারবাইন থেকে আজকে স্টার্ট হবে। আচ্ছা, তার আগে আমাকে বলো, বয়লারের ফাংশনটা বলো তো আমাকে কি ছিল? কেউ বলতে পারবে বয়লারের ফাংশন কি ছিল? ম্যাম জেনারেলি বয়লার তো আমরা হট ওয়াটার বা স্টিম প্রডিউস করার জন্য ইউজ করি তো, মানে বাড়িতে। না, ফাংশনটা কি, মানে কাজটা কিভাবে হচ্ছিল সেটা বলো। আচ্ছা, মানে ওয়ার্কিং প্রিন্সিপাল জানি না, বাট আমি মানে জিনিসটা কি করে জানি। হুম হুম। কিভাবে প্রোডাকশনটা হচ্ছে? আমি আগের দিন বলেছিলাম ক্লাসে, যারা ছিল তারা, তাদের বলা উচিত অ্যাটলিস্ট। Energy is utilized to convert the water. हाँ, वो वाटर कहाँ पे फ्लो करता है बॉयलर के? Steam turbine. বয়লারের ওয়াটার স্টিম টারবাইন থেকে আসে? ঠিক করে ভেবে বলো। বয়লারের গায়ে কি থাকে? স্টিল টিউব থাকে, ভুলে গেলে? স্টিল টিউব ছিল বয়লারের গায়ে, স্টিল টিউবস থাকে। সেই স্টিল টিউবের মধ্যে দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে, বয়লারের মধ্যে যে হিটটা জেনারেট হয়, সেই ওয়াটারটাকে স্টিল টিউবের ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, সুপার হিটারের কাজ কি? ম্যাম সুপার হিটারের কাজ হচ্ছে বয়লার থেকে যে স্টিমটা বেরোচ্ছে সেটাকে ফের হিট করে টারবাইনে পাঠানো। ভেরি গুড। কত টেম্পারেচারে হিট করছে? ভেরি গুড। আহ, কত টেম্পারেচারে হিট করছে? কত টেম্পারেচার, ওটা ওটা ম্যাম ভুলে গেছি না, দেখতে হবে। 540 ডিগ্রি, ঠিক আছে, 540 ডিগ্রি। 540 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, হুম। এয়ার প্রিহিটারের কাজ কি? এয়ার প্রিহিটার। ম্যাম এয়ার ক্রিয়েটার কাজ হচ্ছে এয়ারটাকে হিট করে বয়লারে পাঠানো যাতে কম্বাসনটা ভালো হয়। ভেরি গুড। আচ্ছা, এয়ার প্রিহিটারে হাওয়াটা কোথা থেকে নিচ্ছি আমরা? অ্যাটমসফিয়ার থেকে হাওয়া নিচ্ছি আমরা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একদম ঠিক। আচ্ছা, আর এই প্রসেসটা মনে আছে, মানে কোল কিভাবে, মানে কম্বাশন প্রসেসে হেল্প করে, কোলটাকে কিভাবে আমরা কম্বাশন প্রসেসের জন্য তৈরি করি? হ্যাঁ ম্যাম মনে আছে, বলেছিলেন তো হ্যাঁ আগে। হ্যাঁ, বলো বলো বলো। প্রথমে র যে কোল থাকে ওকে
আচ্ছা, টাইপ একটু। অফ কোলটা কি ইউজ করি সেটাও বলবে, হ্যাঁ। আর আমরা সাধারণত বিটুমিনাস কোল ব্যবহার করি। ভেরি গুড। হ্যাঁ, আমরা সাধারণত বিটুমিনাস কোল ব্যবহার করি। প্রথমে কোল্ড স্টোরেজে কোল আসে। হুম। কোল্ড স্টোরেজে কোল আসার পর ওটা কোল হ্যান্ডলিং যায়, ওখান থেকে কোল হুপাতে পালভারাইজারে যায়। পালভারাইজার থেকে কোলটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে বয়লারের আচ্ছা, ফার্নেসে দাঁড়াও দাঁড়াও পাঠানো দাঁড়াও। হয়। আচ্ছা, যে স্টোরেজে যায়, স্টোরেজ ক টাইপের হয়? দু টাইপের হয়, একটা লাইভ স্টোরেজ, একটা ডেড স্টোরেজ। আচ্ছা, ডেড স্টোরেজে কি হয়? ডেড স্টোরেজের কাজটা কি? ডেড স্টোরেজে যদি কোনোদিন কোলের ক্রাইসিস হয়, তা 4 মাসের জন্য ওটা স্টোর করার ব্যবস্থা থাকে। হ্যাঁ, মানে যাতে কতদিনের ব্যবস্থা থাকে? ফোর 40 40। 4 মান্থ মনে হয়, 40 ডেজ, 40 ডেজ। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, লাইভ স্টোরেজ থেকে তারপর কি হয় বলো? লাইভ স্টোরেজ থেকে কোলটাকে আমরা কোথায় নিয়ে যাই? র কোলকে এবার করতে হয়, তো পরিষ্কার করার জন্য নামটা ম্যাগনেটিক, নামটা হ্যাঁ, ভুলে ভেরি যাচ্ছি। গুড ভেরি গুড, বলে ম্যাগনেটিক ক্লিনার। ম্যাগনেটিক ক্লিনার, হ্যাঁ, ম্যাগনেটিক ক্লিনারের মধ্যে দিয়ে পাস করানো হয়। হুম। ম্যাগনেটিক ক্লিনার দিয়ে পাস করালে ওর ভেতর থেকে যে আয়রন পার্টিকেল ছিল ভেরি ওগুলো গুড। আলাদা হয়ে যায়। একদম। হয়ে যাওয়ার পর ওইগুলো ওই খোলকে পাউডারাইজারে দেওয়া হয়। পাউডারাইজারে দিয়ে ওটাকে একদম গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো করে দেওয়া হয়। ভেরি গুড। করে ওটাকে বয়লারে ফার্নেসের মধ্যে পাঠানো হয়। ভেরি গুড। ভেরি গুড। ব্যাস, একদম ঠিক আছে। খুব ভালোভাবে পড়েছো। আচ্ছা, আজকে বাকিরা একটুখানি পড়াশোনা করো, মানে একটু আনসার দেওয়ার চেষ্টা করো, মানে এখানে যদি প্রপারলি একটু মানে মোটামুটি যেরকম বলার চেষ্টা করছে, বলার চেষ্টা করলে জিনিসটা যদি খাতায় সেরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে তোমাদেরই লাভ। মানে আর এক্সট্রা করে বারবার করে পড়তে হবে না, জিনিসগুলো একটু বুঝে পড়ো। ব্যাস, এইটুকুই কাজ। একটু বুঝে পড়ো, আর মানে এরকম মুখস্থ কিছু করতে হবে না, জাস্ট পয়েন্টস গুলো মনে রাখবে। ঠিক আছে? আজকে স্টার্ট করছি তাহলে স্টিম টারবাইন থেকে। আচ্ছা, স্টিম টারবাইনে আমরা যে সুপার হিটেড স্টিম যেটা প্রডিউস হচ্ছে, লেআউটটা আবার দেখো, হ্যাঁ দেখো, যেটা সেকেন্ড লেআউট সেটাই দেখো। সুপার হিটেড স্টিম যেটা প্রডিউস হচ্ছে সুপার হিটার থেকে, সেটাকে আমরা কি করছি? স্টিম টারবাইনে ফিড করছি। তাহলে স্টিম টারবাইনে ফিড করলে কি হবে? যেহেতু হাই প্রেশার প্রডিউস হচ্ছে, আমার সুপার হিটেড স্টিম জেনারেট হচ্ছে সুপার হিটারে, তো সেটা যদি আমি স্টিম টারবাইনে ফিড করি, তাহলে আমার যে টারবাইন ব্লেড যেগুলো থাকে সেগুলো রোটেট করা শুরু করবে, কারণ একটা হিউজ প্রেশার আসছে, সেই প্রেশারের ফলে আমার টারবাইন ব্লেডগুলো ঘুরতে শুরু করবে। আচ্ছা, এবার টারবাইনের মধ্যে যে প্রেশারটা আসছে, ব্লেডটা ঘুরছে, খুব ভালো কথা। আচ্ছা, প্রাইম মুভারের কাজ কি কেউ বলতে পারবে? প্রাইম মুভার। ম্যাম, প্রাইম মেম্বারের কাজ হচ্ছে ওটা জেনারেটরের শাফটের সাথে অ্যাটাচ করা থাকে। মানে প্রাইম মেম্বার ঘুরলে তাহলে জেনারেটরের শাফটটা ঘুরবে, তাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং কারেন্ট উৎপন্ন হবে, এসি কারেন্ট তৈরি হবে। না মানে কি, মানে কি থেকে কি কনভার্ট করে? প্রাইম মুভারে কি এনার্জি টু কি এনার্জি কনভার্সন হয়? মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ওটা তো ইয়ে হয়ে গেল, জেনারেটরের কাজ, অল্টার অল্টারনেটরের কাজ। জেনারেটর কাজ। প্রাইম মুভার বলেছি আমি, প্রাইম মুভার। প্রাইম মেম্বার তো এই স্টিমের প্রেসারটা না, ওকে মেকানিক্যাল এনার্জি দেয় ভেরি গুড। জেনারেটরকে। এক্স্যাক্টলি, প্রাইম মুভারের কাজটা হচ্ছে যে ইট ট্রান্সফর্মস মানে এনি কাইন্ড অফ ফ্লো অর চেঞ্জ ইন প্রেশার। এই যে চেঞ্জ ইন প্রেশার হচ্ছে হাই প্রেশার সুপার হিটেড স্টিম যেটা আসছে সুপার হিটারের থেকে, এই প্রেশারটাকে কি করছে? একটা মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করছে। তাহলে এবার কি হচ্ছে যে স্টিম টারবাইনে যে এসে এবার ব্লেডগুলো রোটেট করছে স্টিম টারবাইনে, এবার এনার্জি যেটা থাকছে স্টিমের, সেটা আমরা প্রাইম মুভারের মাধ্যমে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছি। এবার এই প্রেশার আর টেম্পারেচার আস্তে আস্তে ফল করবে, যেহেতু আস্তে আস্তে এবার ভ্যালুটা কমতে থাকছে। আচ্ছা, যদি আমার প্রেশার আর টেম্পারেচার কমে তাহলে কি বাড়বে? প্রেশার টেম্পারেচার করলে কি বাড়বে? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমার একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা অ্যামাউন্ট গ্যাস রেখেছি, ঠিক আছে? এবার গ্যাস আছে, এবার সেই গ্যাসটাকে আমি বাইরে থেকে একটা হিউজ প্রেশার দিয়ে আমি কম্প্রেস করছি, ঠিক আছে? গ্লাসটার মধ্যেই মানে একদম ইনট্যাক্ট আছে পুরো। তো এবার হিউজ প্রেশার দিয়ে আমি গ্যাসটাকে কম্প্রেস করছি, ঠিক আছে, বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে। এবার ধরো আমি আস্তে আস্তে এবার যেটা দিয়ে কম্প্রেস করছি সেটাকে আমি আস্তে আস্তে বাইরের দিকে টানতে থাকলাম, ঠিক আছে? তাহলে প্রেশার কমছে। তাহলে প্রেশার যদি কমতে থাক
কমতে থাকে তাহলে কি মানে কি বাড়বে? ম্যাম ভলিউম বাড়বে প্রেশার টেম্পারেচার কমলে? একদম, ভেরি গুড, ভেরি গুড। কে দিলে আনসারটা? ম্যাম আকাশ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ভলিউম এক্সপ্যান্ড হবে। তাহলে কি হচ্ছে, যে টেম্পারেচার প্রেশার টেম্পারেচার ফল করছে যখন স্টিমের টারবাইনের মধ্যে দিয়ে, যখন আমি হাই প্রেশারের স্টিমটাকে ফ্লো করাচ্ছি সুপার হিটার থেকে, তখন কি হবে, এবার ফল করলে আমার ভলিউমটা আস্তে আস্তে বাড়তে থাকবে স্টিমের। তো যখন টারবাইনের মধ্যে দিয়ে ফ্লো করবে, এইবার কি হচ্ছে, এই যে এই যে এক্সপ্যান্ড করলো যে ভলিউমের স্টিমটা, সেটাকে এবার আমি কোথায় ট্রান্সফার করছি? দেখো নেক্সট কোন বক্সের সাথে কানেক্টেড আছে অ্যারো দিয়ে উপরে? টারবাইনের সাথে উপরে কি দেওয়া আছে দেখো লেআউটে? কন্ডিশনার। কন্ডেন্সার, ভেরি গুড। কন্ডেন্সারে এই লো প্রেশার বা হাই ভলিউম স্টিমটাকে আমরা পাঠাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার বেসিক কাজ কি হলো স্টিম টারবাইনের? প্রথমে আমার হাই প্রেশার সুপারহিটেড স্টিম যেটা সুপারহিটার থেকে আসছে, সেটাকে আমি আমার স্টিম টারবাইনে সেন্ড করছি। তাহলে আমার কি হবে, টারবাইন ব্লেডগুলো রোটেট করা শুরু করবে। এবার কি হচ্ছে, এই যে এনার্জি যেটা ফ্লো, মানে যে হাই প্রেশার স্টিমটা ফ্লো করছে, এটা একটা চেঞ্জ হবে। তো প্রাইম মুভারের কাজ কি হবে, এই প্রেশারটাকে একটা মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করা। এবার এই প্রেশার আর টেম্পারেচার যেহেতু টারবাইনে মুভ করে যাচ্ছে, কি হবে, আস্তে আস্তে প্রেশারটা আর টেম্পারেচারটা ফল করতে থাকবে। যদি প্রেশার টেম্পারেচার কমতে থাকে, তাহলে আমার আস্তে আস্তে ভলিউমটা বাড়তে থাকবে। এবার এই এক্সপ্যান্ডেড ভলিউমটাকে আমরা টারবাইন থেকে কোথায় সেন্ড করবো? নেক্সট লেভেল হচ্ছে আমাদের কন্ডেন্সারে। আমি এটাকে, কুলিং, হ্যাঁ কন্ডেন্সার হ্যাঁ, থেকে কুলিং টাওয়ার তো? একদম একদম, কন্ডেন্সারে এটাকে সেন্ড করবো। আচ্ছা, কন্ডেন্সারের এবার কাজে আসি। কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্স মানে কি বলা হবে? কন্ডেনসেশন মানে কি? কন্ডেনসেশন মানে কি? একদম বেসিক কোয়েশ্চেন, ক্লাস 8 8 9 এগুলো পড়ানো হয়। কন্ডেনসেশন মানে কি? ম্যাম ভেপার যেটা হয় সেটা, হ্যাঁ মানে বলো, কাছা, হ্যাঁ বলো গ্যাস বলো, কাছাকাছি আছে, বলো চেষ্টা মানে করো। ওয়াটার ওয়াটার ড্রপলেট থেকে যেগুলো। আর কি বয়েল টাইপের করে ওটাকে ভেপার তৈরি করা। মানে হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার, সেটা হ্যাঁ লিকুইড, ওটাকে হ্যাঁ 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 গ্যাসেসে নিয়ে আসা। হ্যাঁ, তাহলে হচ্ছে ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার আমাদের এখন কিসে আছে? টারবাইন। তারা স্টিম আর কি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলছি। এবার হচ্ছে মানে কন্ডেনসেশন যেটা হচ্ছে, মাঝখানে কি কথা কেটে গেছিল আমার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো, এই যে কন্ডেন্সারে যে এবার স্টিমটা ঢুকলো, তাহলে এবার এটা কিসে কনভার্ট হচ্ছে? লিকুইডে কনভার্ট হবে কি? হ্যাঁ বলো বলো। লিকুইডে কনভার্ট হবে তো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে কন্ডেনসেশনের মাধ্যমে আমি কি করছি, কন্ডেনসেশনে হচ্ছে আমার প্রসেসটা, আমার স্টিম লিকুইড যেটা, আমার স্টিম যেটা ঢুকছে আমার কন্ডেন্সারে, সেটাকে আমি লিকুইড ফর্মে কনভার্ট করব। তাহলে এক্সস্টেড স্টিম কি হচ্ছে, ইজ কন্ডেন্সড ইন দ্য কন্ডেন্সার বাই মিনস অফ কোল্ড ওয়াটার সার্কুলেশন। তাহলে লিকুইড ফর্মে যখন আমি কনভার্ট করছি, একটা হাই মানে একটা মানে টেম্পারেচার থেকে একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন হবে, একটা গরম হাওয়া থেকে যখন একটা মানে একটা হাই টেম্পারেচার স্টিম যখন আমি একটা লিকুইডে কনভার্ট করব, সেটাকে ঠান্ডা করব কিসের মাধ্যমে? আমার কন্ডেন্সারে কোল্ড ওয়াটার সার্কুলেশন হয়। তো সেই কোল্ড ওয়াটারের মাধ্যমে আমি টেম্পারেচারটাকে ডিক্রিজ করছি। তাহলে টেম্পারেচার ফল করছে, আস্তে আস্তে প্রেশারও ফল করবে। তো সেটা আস্তে আস্তে জলে পরিণত হবে। তা কন্ডেন্সিং আমরা বেসিক্যালি কেন করে থাকি? কারণ যদি আমি একটা মানে যে স্টিমটা জেনারেট হচ্ছে, সেটাকে যদি আবার ফ্লুইডে আমরা কনভার্ট করে নিতে পারি, তাহলে সেটাকে আমরা আবার পরবর্তীকালে পাওয়ার প্ল্যান্টের ফাংশন যেগুলো আছে রিউজের জন্য আবার সেই জলটাকে ব্যবহার করতে পারবো। তাহলে কি হচ্ছে, আমার এখানে জলের পরিমাণও বেঁচে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জলের পরিমাণ যদি আমাদের বেঁচে যায়, ঠিক আছে, তাহলে আমাদের কন্ডেনসেশনের জন্য যে এফিসিয়েন্সিটা ইনক্রিজ হচ্ছে সাইকেলে, সেটা আস্তে আস্তে
মানে ইমপ্রুভ হতে থাকবে। মানে কন্ডেনসেশন বেসিক্যালি আমাদের এফিসিয়েন্সি, যে সাইকেলের উপর বেস করে আমাদের পাওয়ার প্ল্যান্টটা চলছে, সেটার এফিসিয়েন্সি আস্তে আস্তে ইনক্রিজ হয়। তাহলে আচ্ছা, এটা গেল তাহলে কন্ডেন্সারের কাজ। যে আমার মোদ্দা কথা, এক্সস্টেড স্টিম যেটা আমার ঢুকছে টারবাইন থেকে, সেটাকে আমি স্টিম টু লিকুইড ফর্ম কনভার্ট করব। কনভার্ট করার পর সেটা কনভার্ট হচ্ছে কি কিসের মাধ্যমে? একটা কোল্ড ওয়াটার সার্কুলেশন যেটা হচ্ছে কন্ডেন্সারের মধ্যে দিয়ে, সেটার মাধ্যমে আমার প্রেশার আর টেম্পারেচারটাকে ডিক্রিজ করে দেওয়া হচ্ছে স্টিমের। তখন আমরা আস্তে আস্তে গ্যাসিয়াস স্টেট থেকে আমাদের লিকুইড স্টেটে পৌঁছে যাচ্ছে, গ্যাসটা লিকুইড স্টেটে ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অল্টারনেটর। বলো অল্টারনেটরের কাজ কি? খুব ইজি, এটা তোমাদেরই মানে তোমাদের পার্ট। বলো অল্টারনেটর। ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। আচ্ছা, মানে দেখো ছবি দেখে বললো কার কার সাথে কাপলিং আছে। ম্যাম টারবাইনের সাথে। হুম, তাহলে স্টিম টারবাইন যেটা আছে তার সাথে আমি অল্টারনেটরটাকে কাপলিং করে রাখছি। কারণ আমার প্রাইম মুভার থেকে হচ্ছে, প্রাইম মুভারের কাজটা হচ্ছে যে ওই প্রেশারটাকে আমি কনভার্ট করে মেকানিক্যাল ফোর্সে কনভার্ট করছি, অল্টারনেটরটা সেই মেকানিক্যাল ফোর্সটাকে আমার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জিতে এনার্জিতে কনভার্ট করছে। কনভার্ট করছে। তাহলে এই জেনারেটর যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ, সেটা আমি এবার কোথায় দিচ্ছি? কোথায় যাচ্ছে সাপ্লাইটা? ম্যাম সাইকেলে যেখানে দরকার পড়ছে আর কি, মানে না না, এবার তো স্টিম এনার্জি এনার্জিতে জেনারেট হয়ে যখন গেছে। এফিসিয়েন্সি, হ্যাঁ। জেনারেট হয়ে কোথায় সেন্ড করে দেবো এবার? বলো বলো, এই পাওয়ার প্ল্যান্ট থেকে কি করি আমরা? ম্যাম আমরা হাই টেনশন লাইনে ট্রান্সমিট করে দিই। এক্সাক্ট ট্রান্সমিশনে লাগবে আমার, হ্যাঁ ট্রান্সমিশনে লাগবে। তাহলে হ্যাঁ ট্রান্সমিশনের ট্রান্সমিটার জন্য লাগবে। তার আগে কি এলিমেন্টটা কি, ওই ডিভাইসটা কি থাকে? বলো, একদম বেসিক ডিভাইস যেটা থাকে। ম্যাম ট্রান্সফরমার। ট্রান্সফরমার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ট্রান্সফরমার। তাহলে এই যে এনার্জিটা জেনারেট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিটা, সেটাকে আমি কি করব? একটা ট্রান্সফরমারের মাধ্যমে আমি স্টেপ আপ করব। স্টেপ আপ করে আমি সেটাকে ট্রান্সমিশনের কাজে ইউটিলাইজ করে দেবো। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? তিনটে, স্টিম টারবাইন, কন্ডেন্সার, অল্টারনেটর। কোনো রকম কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারো। আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে? এইটুকু বুঝতে কোনো অসুবিধা? এটা এই পার্টটা ইজি আছে, এটা কিন্তু কনফিউশন হওয়ার কথা না। হলে বলো আমাকে। কারোর কোনো রকম ডাউট আছে এই তিনটে পার্ট নিয়ে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাস্ট ইয়ে হচ্ছে তোমার ফিড ওয়াটার পাম্প। ফিড ওয়াটার পাম্প, ফিড ওয়াটার পাম্পের কাজটা কি হচ্ছে? ফিড ওয়াটার হচ্ছে যে বয়লারে, দেখো বয়লার আর কন্ডেন্সারের মাঝখানে আবার একটা অ্যারো পাচ্ছ, কন্ডেন্সার থেকে বয়লারে। লেআউটে দেখতে পাচ্ছ কন্ডেন্সার আর বয়লারের মধ্যে একটা অ্যারো আছে। হ্যাঁ ম্যাম। সরি, কন্ডেন্সার আর ইকোনমাইজারের মধ্যে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকোনমাইজারের ইকোনমাইজারের মধ্যে। মধ্যে একটা বয়লার আছে, একটা অ্যারো আছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ফিড ওয়াটার পাম্পের কাজটা কি হচ্ছে? যে কনডেন্সড ওয়াটারটা আমার প্রডিউসড হচ্ছে, সেটা একটা ফিড ওয়াটার পাম্পে, মানে বয়লারে যখন ইকোনমাইজার থেকে আমার ওয়াটারটা আসছে, যে মানে ইকোনমাইজার তো আরো মানে হিটেড ওয়াটার বয়লারকে ফিড করে, তখন কি হয় যে ওটার মাঝখানে একটা ফিড ওয়াটার পাম্প রাখা থাকে। ফিড ওয়াটার পাম্পের কাজটা কি? ফিড ওয়াটার পাম্পের কাজটা হচ্ছে যে আমার যে জলটা আমি ফিড করছি, যে কনডেন্সড ওয়াটারটা আমি ফিড করছি, ঠিক আছে? তো ওটা কি হবে, যে একটা এক্সটার্নাল ওয়াটার সোর্স যেটা আমাদের দেওয়া আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে একটা এক্সটার্নাল ওয়াটার সাপ্লাই ব্লু কালারের একটা ডায়লগ বক্স দেখতে পাচ্ছ, এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ইকোনমাইজার আর বয়লারের মাঝখানে যদি একটা ফিড ওয়াটার পাম্প থাকে, সেখান থেকেও একটা হিট মানে হিটেড ওয়াটার আমি বয়লারে টিউবে পাঠাতে পারছি, ওটা একটা হেল্প হচ্ছে। সাথে আমার অ্যাডিশনাল ওয়াটার এক্সটার্নাল ফিড ওয়াটার সোর্স থেকে আসছে। তাহলে দুটো যদি ওয়াটার সোর্স থেকে আমার মানে ওয়াটার ফর্ম যদি আমার স্টিল টিউবে আমার ঢুকতে থাকে, তাহলে আমার প্রসেসের কাজটা তাড়াতাড়ি মানে প্রসেসিংটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? মানে আরো বেশি করে স্টিম প্রডিউস করার জন্য যে জলটা দরকার, সেই জলের পরিমাণ যত বাড়বে, তত আমার স্টিম তাড়াতাড়ি জেনারেট হবে। এটা হয়ে গেল আমাদের ফিড ওয়াটার পাম্পের কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার স্প্রে পন্ড আর কুলিং টাওয়ার। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। স্প্রে পন্ড জাস্ট জেনে রাখো, একটা রিজার্ভার আছে। স্প্রে পন্ড হচ্ছে বেসিক্যালি একটা রিজার্ভার, যেখানে ওয়ার্মড ওয়াটার যেটা পাওয়ার প্ল্যান্টে আমাদের লাগে, তো পাওয়ার প্ল্যান্টে যে ওয়ার্ম ওয়াটারটা প্রডিউস হচ্ছে, সেটাকে আমরা বেসিক্যালি আবার কুল করতে পারি। কেন কুল করতে পারি? কারণ কুল করে আমি যদি আবার ওটাকে রিউজ করতে চাই আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কাজে, সেই কারণে আমি সেটা কুল করতে পারি একটা স্প্রে পন্ডের মাধ্যমে। কিভাবে করি? যদি আমি
ওই গরম জলটাকে, মানে অনেকগুলো নজেল থাকে, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট নজেল থাকে। তো সেই নজেল গুলোকে কি করে, ওই গরম জলগুলোকে স্প্রে করতে থাকে, ঠিক আছে, ঠান্ডা বাতাসে ওই গরম জলগুলোকে হালকা হালকা করে স্প্রে করতে থাকে। তাহলে এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে জলটা আস্তে আস্তে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের সাথে সাথে, কি করছে এটার মধ্যে হিট ট্রান্সফার যেটা হচ্ছে ওয়াটার ড্রপলেটে কনভার্ট হচ্ছে, আর হচ্ছে সারাউন্ডিং এয়ার আর মানে সারাউন্ডিং এয়ারে যে ইভাপোরেশনটা হচ্ছে, আর পরিবেশটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার সেই ওয়াটার ড্রপলেট গুলোকে কালেক্ট করে নেওয়া হয় ওই পন্ডের মধ্যে। ওই ওয়ার্ম ওয়াটার যেটা উঠছে, মানে ওয়ার্ম ওয়াটার যেটা মানে ড্রপলেট হয়ে উঠে যাচ্ছে, ওয়ার্ম মানে স্প্রে করার পর যে ভেপারাইজেশনটা হচ্ছে, সেটা আবার যখন মানে বাতাসে চলে যাচ্ছে, সেটা আবার ঠান্ডা হয়ে জলে পরিণত হয়ে আবার পন্ডের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি স্প্রে পন্ডের কাজটা হচ্ছে একটা রিজার্ভার, মানে যেই গরম জলটা আমার বা হিটেড ওয়াটার যেটা আমার পাওয়ার প্ল্যান্টে আমি ইউজ করছি, সেটাকে রিউজ করার জন্য কি করি, আমি একটা পন্ডের মধ্যে অনেকগুলো নজেল ফিট করে দিই। সে নজেলের গুলো কি করে বয়লার বা পাওয়ার প্ল্যান্টে যে ওয়ার্ম ওয়াটারটা ইউজ হয় সেটাকে আবার স্প্রে করে ওপেন এয়ারে, ওপেন কুল এয়ারে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তখন কি হয়, ওই স্প্রে যে করছে উপরে একটা ভেপারাইজ ফর্মে যে ওয়াটার ড্রপলেট গুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলো আবার লিকুইড ফর্মে আবার আমার পন্ডে স্টোর হতে থাকে ফর রিউজ, ঠিক আছে। তাহলে আমার অনেক পরিমাণ জল সেভ হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি স্প্রে পন্ডের কাজ। স্প্রে পয়েন্ট তোমাদের মনে হয় লেআউটে দেওয়া নেই, ওটা দরকার নেই, ঠিক আছে, মনে হয় দেওয়া নেই, শুধু কুলিং টাওয়ার দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কুলিং টাওয়ার্স। কুলিং টাওয়ারে কি হয়, একটা বেসিক্যালি একটা হিট এক্সচেঞ্জার, যেটা কি করে ওয়াটার আর এয়ার যেটা আমাদের কন্ট্যাক্টে আসছে, ওয়াটার এয়ার কিসে দেখো কোথায় লাগানো আছে, ওয়াটার এয়ার কন্ট্যাক্টে আসবে কোথায় লাগানো আছে, কুলিং টাওয়ারটা দেখো, কুলিং টাওয়ারের লোকেশনটা দেখো। আচ্ছা, অভিজিৎ আর মহেন্দ্র জয়েন করেছে। কুলিং টাওয়ারটা বলো কোথায় কানেক্ট করা আছে। ম্যাম কন্ডেন্সারের সাথে। হুম, তাহলে দেখো অ্যারোটা দেখো, অ্যারোটা দেখো, একবার ডাবল উপরে অ্যারো একবার আছে। নিচে, হ্যাঁ ডাবল অ্যারো আছে, ঠিক আছে। তার মানে কন্ডেন্সার থেকে কুলিং টাওয়ারে যাচ্ছে, কুলিং টাওয়ারের কাজ হচ্ছে আবার ঠান্ডা করে ওই গরম জলটা জলটাকে আবার ঠান্ডা করে আবার গরম করে পাঠাচ্ছে কন্ডেন্সারের ভিতরে, কন্ডেন্সার আবার সেই গরম জলটা কোথায় ট্রান্সফার করছে, ইকোনমাইজারে, মানে আবার বয়লারে ফিট করছে। তাহলে মানে বোথ ওয়েজ, মানে দু রকম কাজ হচ্ছে। কন্ডেন্সার থেকে আমি আবার জলটাকে ঠান্ডা করছি, আবার ঠান্ডা করে কন্ডেন্সারেই পাঠাচ্ছি, কারণ জলটাকে গরম করে আমি ইকোনমাইজারের থ্রু দিয়ে আমি বয়লারে পাঠাবো, ঠিক আছে। তাহলে কুলিং টাওয়ার হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্পেশাল টাইপ অফ হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার কেন বলছে, হিট এক্সচেঞ্জার এই কারণেই বলছে যে হিট যদি আমার এক্সচেঞ্জ হয়, যদি হিট এক্সচেঞ্জ হয়, কারণ কন্ডেন্সারে যে জলটা মানে কন্ডেন্সারে যে গ্যাস থেকে লিকুইড ফর্মে কনভার্ট করছে, তখন কি হয়, মানে কোল্ড ওয়াটার সার্কুলেশন যেটা আসছে, ঠিক আছে, সেটা আসছে আমার কুলিং টাওয়ারের মাধ্যমে। তো এবার যে হিটটা যেটা মানে লুজ করছে, টেম্পারেচার যেটা আস্তে আস্তে ফল করছে আমার কন্ডেন্সারের মধ্যে, সেই হিটটা কোথায় চলে যাচ্ছে, আমার কুলিং টাওয়ারে, কুলিং টাওয়ারে গিয়ে আবার সেটা কোল্ড হয়ে মানে ঠান্ডা ইয়েতে পরিণত হয়ে, ঠিক আছে, সেটা আবার ব্যাক করছে কোথায়, কন্ডেন্সারে। তো এই যে হিট এক্সচেঞ্জ যেটা বারবার হচ্ছে কন্ডেন্সার থেকে কুলিং টাওয়ার থেকে কন্ডেন্সার, তো এটার প্রসেসিংটা আমার পুরোটা হয় কুলিং টাওয়ার আর কন্ডেন্সারের মাধ্যমে, সেই জন্য দুটো অ্যারো দেওয়া। তো আবার যখন কন্ডেন্সারে ব্যাক করছে, তখন আবার আমার জলটা আমার আস্তে আস্তে হিট হয়ে যাচ্ছে থ্রু ইকোনমাইজারের মাধ্যমে আমি আবার বয়লারে পাঠিয়ে দিতে পারছি। তাহলে বেসিক্যালি আবার ওয়াটারটা ইউজ হচ্ছে, মানে আফটার কনভার্সন ফ্রম স্টিম টু লিকুইড, অ্যান্ড লিকুইড মানে স্টিম থেকে লিকুইডে কনভার্ট করছি, দিয়ে আবার ওটাকে আমি ওই লিকুইড মানে ওই ওয়াটারটাকে আমি ইকোনমাইজারের থ্রু দিয়ে আমি আবার রিউজ করছি। তো এটা হয়ে যাচ্ছে আমার কুলিং টাওয়ারের কাজ। আচ্ছা, এটা গেল হচ্ছে তাহলে পুরো লেআউটে যতগুলো এক্সপ্লানেশন ছিল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। রিহিটটা তো আমাদের যেহেতু দেওয়া নেই ডায়াগ্রামে, রিহিটটা জাস্ট জেনে রাখতে পারো, ঠিক আছে। আর স্প্রে পনটা জাস্ট ওই ফাংশন, রিহিটের আর স্প্রে পনের ফাংশনটা জেনে রাখতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, লেআউটটা ভালো করে প্র্যাকটিস করেছিল সবাই, লেআউটটা একবারও প্র্যাকটিস করেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে বলো
ইকোনমাইজার কার কার মধ্যে কানেক্টেড? ইকোনমাইজার কার কার মধ্যে কানেক্টেড? দেখে বলবে না, নিজে থেকে বলার চেষ্টা করবে। দেখে বলবে না, নিজে থেকে বলার চেষ্টা করবে। কন্ডেন্সার আর বয়লার। কন্ডেন্সার আর বয়লার আর ভেরি গুড। সুপার আর সুপার হিটার যে এয়ার পাস ভেরি তোর গুড। সাথে কি কানেক্টেড? হ্যাঁ বলো, আর কি আছে? সুপার হিটার, কন্ডেন্সার, বয়লার, আর আরেকটা? আরেকটা? এয়ার আর প্রিহিটার। ভেরি গুড। এয়ার ভেরি গুড। প্রিহিটার, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, টারবাইন কিসের সাথে কানেক্টেড? ধীরে ধীরে অল্টারনেটর বলো। আর আস্তে আস্তে ধীরে ধীরে কন্ডেনসার। ঠিক করে বলো। কন্ডেনসার আর অল্টারনেটর। আর কিছু না, টারবাইন থেকে যে সুপার হিটারের সাথে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আর বলো তো, বয়লার কার সাথে কানেক্টেড? বয়লার কার সাথে কানেক্টেড? ইকোনমাইজার হুম। আর হচ্ছে কন্ডেনসার। বয়লার, বয়লার বলেছি আমি। ইকোনমাইজার, ইকোনমাইজার ঠিক আছে, আর? fuel handling ash. ভেরি গুড, ভেরি গুড। আর? সুপার হিটার। ভেরি গুড। আর? Air preheater. ভেরি গুড, ভেরি গুড। তাহলে চারটে কম্পোনেন্টের সাথে কানেক্টেড। একটা হচ্ছে কোল্ড, মানে কোল্ড স্টোরেজ যেটা আছে সেটার সাথে, ঠিক আছে? তারপর সুপার হিটার, ইকোনমাইজার আর এয়ার প্রিহিটার। মেন চারটে যে জিনিস লাগবে, মানে যেটার জন্য আমার বয়লারের ফাংশন হবে, সেই চারটে সাথে কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কন্ডেন্সার কার কার মধ্যে থাকছে? কন্ডেন্সার Cooling কার কার? কুলিং টাওয়ার আর টারবাইন। টারবাইন turbine. টারবাইন। আর? টারবাইন, কুলিং আর টাওয়ার, ইকোনমাইজার। ভেরি ইকোনমাইজার। গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ইন কেস যদি এরকম ঘুরিয়ে কোয়েশ্চেন করে যে কে কার সাথে কানেক্টেড, তাহলে তোমাকে বুঝতেই পারছো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, আমাদের লেআউটটা। যদি এরকম কোয়েশ্চেন এমসিকিউ আসে যে একটা এলিমেন্টের নাম দিয়ে দিল, এবার যদি বলে দেয় চারটে অপশন কোনটা কার সাথে কানেক্টেড, তো তখন তোমরা যদি লেআউটটা মনে রাখতে পারো, তোমরা ইজিলি রাইট আনসারটা চুজ করতে পারবে। তাহলে এটা হয়ে গেল। এত অবধি আমার তোমাদের মনে হয় যে এত অবধি আর কোনো ডাউট হওয়ার কিন্তু কথা নয়, কারণ যেভাবে বলা হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আনসারও কিছু ডিসকাস করে দিলাম, ঠিক আছে? তাহলে দাঁড়াও, আজকে যেটা পড়ালাম সেটা একটু বলো তো দেখি। ঠিক আছে, মানে মুখস্থের মতো বলতে হবে না, জাস্ট পয়েন্টগুলো বললেই হবে। স্টিম টারবাইনের কাজ কি? স্টিম টারবাইনের কাজ কি? ম্যাম, স্টিম স্টিমকে মেকানিক্যাল এনার্জি ফর্ম করে প্রাইম মুভারে ঘোরানো, যেটা ম্যাম টারবাইনকে আস্তে আস্তে ঘোরাবে। বলো, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। ফার্স্টে কি ম্যাম, বললে? যেটা ম্যাম স্টিম আছে, হুম হুম। যেটা ম্যাম মেকানিক্যাল এনার্জিতে ফর্ম হবে, যেটা আমার প্রাইম মুভারকে ঘোরাবে। ভেরি আর গুড, ওটা তারপর? ঘোরালে আমার টারবাইন ঘুরবে, স্টিম টারবাইন ঘুরবে। আর টারবাইন ঘুরলে ম্যাম আমার মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি ফর্ম হবে, সেটা কোথায় এনার্জি হবে? অল্টারনেটরে। অল্টারনেটরে ফর্ম হবে। আচ্ছা আচ্ছা, তুমি যে বলে স্টিম টারবাইনে কি ঢুকছে বললে? স্টিম ঢুকছে। তো স্টিমটা বেসিক্যালি কি টাইপের স্টিম? কি টাইপের স্টিম বলো? স্টিমটার মানে কিরকম স্টিম? গরম ঠান্ডা মানে কিরকম থাকে? গরম থাকবে ম্যাম। হ্যাঁ, মানে সেটা কি, কোথা থেকে আসছে স্টিমটা? কোল্ড স্টোরেজ থেকে কোল্ডটাকে বার্ন করে তারপর যে স্ট্রিমটা আসছে। ম্যাম সুপার হিটেড স্টিম। হ্যাঁ এক্স্যাক্টলি, সুপার হিটেড, হাই প্রেসার সুপার হিটেড স্টিম, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড। হাই প্রেসার সুপার হিটেড স্টিম, ঠিক আছে? এই ওয়ার্ডটা মেনশন করতে হবে, ঠিক আছে নিহল? একদম ঠিক বলেছো, জাস্ট এই হাই প্রেসার সুপার হিটেড স্টিমটা অ্যাড করে দেবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, কন্ডেন্সারের ফাংশন কে বলবে? কন্ডেন্সারের ফাংশন কে বলবে? তুমি সুপার হিটার স্ট্রিমটাকে নিয়ে ওটাকে কুলিং টাওয়ারে পাঠিয়ে, মানে স্ট্রিমটা কুলিং টাওয়ারে পাঠিয়ে তারপর ওটাকে লিকুইডে কনভার্ট করে নিয়ে আসে, ওখান থেকে তারপরে ইকোনমাইজারে ট্রান্সফার করে ভেরি গুড, লিকুইডটা। ভেরি গুড, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমার এফিসিয়েন্সি ইমপ্রুভ করছে, ভেরি গুড। আচ্ছা, ফিড ওয়াটার পাম্প। ফিড ওয়াটার পাম্প। ম্যাম, ইকোনমাইজারে যেটা কন্ডেন্স ওয়াটার ম্যাম, আবার ওটাকে
ঘুরিয়ে ফিরিয়ে ওটাকে ম্যাম বয়লারে পাঠায় ম্যাম। ভেরি গুড, আর ভেরি গুড। যেটা ম্যাম যেটা এক্সেস ওয়াটার যেটা লাগে সেটা সাপ্লাই করে দেয়। সেটা কার থেকে? এক্সটার্নাল একটা দেখবে এক্সটার্নাল ফিড ওয়াটার পাম্প থেকে। হ্যাঁ ওয়াটার ঠিক সোর্স। আছে, ওকে ওকে ঠিক আছে, ছেড়ে দাও। হয়ে গেছে, মানে মোটামুটি সবাই বুঝে গেছো। আচ্ছা, এবার হচ্ছে একদম একটা ছোট্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোয়ালিটি অফ ফুয়েল অ্যান্ড ইটস এফেক্ট অন কোয়ালিটি অফ পাওয়ার জেনারেশন। তাহলে কোয়ালিটি অফ ফুয়েল অ্যান্ড ইটস এফেক্ট অন কোয়ালিটি অফ পাওয়ার জেনারেশন, তার মানে ফুয়েলের কোয়ালিটির উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যে কিরকম পাওয়ার আমি জেনারেট করব। ঠিক আছে, ভেরি সিম্পল যদি ভাবে বলতে পারি যে তোমরা যত জাঙ্ক ফুড খাবে তোমাদের হেলথ ইমপ্রুভ করবে না মানে আস্তে আস্তে মানে অসুস্থ হয়ে পড়বে, আনহেলদি হয়ে পড়বে? যত ভালো খাবার খাবে, মানে ধরো খুব জাঙ্ক ফুড খাচ্ছ, হেলথ ডিটোরিয়েট করবে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমি যে ব্রয়লারকে যে কোয়ালিটির ফুয়েল ফিড করাবো খাওয়াবো, সে সেরকম লেভেলের পাওয়ার জেনারেট করতে পারে। ঠিক আছে, যত ভালো কোয়ালিটির ফুয়েল, যত ভালো কোয়ালিটির কোল আমি ফিড করবো একটা ব্রয়লারে, তাহলে তার কোয়ালিটির উপর বেস করে সে সেরম লেভেলের পাওয়ার জেনারেট করবে। তাহলে এই যে কোলের কোয়ালিটি বা ফুয়েলের যে কোয়ালিটি হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা কার উপর ডিপেন্ড করছে? যে ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, ক্যালোরিফিক ভ্যালু। তাহলে যেসব কোলের বা যেসব ফুয়েলের আমাদের হাই ক্যালোরিফিক ভ্যালু থাকবে, সেই টাইপের ফুয়েল আমরা বেসিক্যালি বয়লারের ফাংশনের জন্য ইউজ করব। কেন? কারণ যত তার হাই ক্যালোরিফিক ভ্যালু হবে, তত সে লার্জ অ্যামাউন্ট অফ হিট জেনারেট করতে পারবে যখন সেটাকে আমার কম্বাশন প্রসেসিংয়ে আমি লাগাচ্ছি। আর আর কি হতে হবে? ময়েশ্চার কন্টেন্ট, মানে হচ্ছে ড্রাই। তার মানে যত ময়েশ্চার কন্টেন্ট লো হবে, ঠিক আছে, তত কি হবে? হিটিং ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে হিটিং ভ্যালু তত বাড়বে। কারণ যত একটা জিনিস ড্রাই হবে, যদি বেশি মানে ময়েশ্চার যদি বেশি থাকে, সেই ভেজা জিনিস কিন্তু বার্ন করা খুব ডিফিকাল্ট। তাহলে যত জিনিসটা আমার ড্রাই হবে, শুকনো হবে, তত কি হবে? সেটা যখন আমি কম্বাশনের প্রসেসে লাগাচ্ছি, তার থেকে বেশি অ্যামাউন্ট অফ হিট আমি পেতে পারি। তাহলে দুটো পয়েন্ট কি কি লাগছে আমার ফুয়েলের জন্য? গুড ফুয়েলের জন্য আমার কি লাগবে? গুড ফুয়েলের জন্য কি লাগবে? ম্যাম ভালো ক্যালোরিফিক ভ্যালু। আর আর কি? ভেরি গুড, হাই ক্যালোরিফিক ভ্যালু। আর 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 আরেকটা কি বলো? এই তো এক্ষুনি বলেছি, পারবে বলো? হাই ক্যালোরিফিক ভ্যালু, আরেকটা কি? কি ওটার মধ্যে কি মানে হাই ক্যালোরিফিক ভ্যালু কখন দিতে পারবে? মানে কখন ওরকম মানে ক্যালোরিফিক ভ্যালু কখন হাই হবে? যদি সেটা কি হয়? ড্রাই হয়, মানে ময়েশ্চার কন্টেন্ট লো হ্যাঁ, থাকে। ময়শ্চার কন্টেন্ট না থাকে। হ্যাঁ, তাহলে ময়েশ্চার কন্টেন্ট যদি, আরেকটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট লো থাকলেই তার ক্যালোরিফিক ভ্যালু হাই হবে, এভাবে মনে রাখতে পারো। ময়েশ্চার কন্টেন্ট লো থাকলে ক্যালোরিফিক ভ্যালু হাই হবে, ক্যালোরিফিক ভ্যালু হাই হলে আমার হিটিং ক্যাপাবিলিটি বা অ্যামাউন্ট অফ হিট যেটা জেনারেট হবে, সেটা হাই অ্যামাউন্টে জেনারেট হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কোয়ালিটি অফ ফুয়েল। আচ্ছা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আগে ডিমেরিটটা বলো, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে? ছবি থেকে একটা তো পাবি। পলিউশন করে প্রচুর। ভেরি গুড, প্রচুর পলিউশন হবে। নেক্সট, আর ছবিতে কিন্তু আর আরেকটা জিনিস পাবে, পাবে পাবে আর ছবিতে পাবে। আর এর অনেকটা জায়গা চাই, কোল্ড হ্যান্ডলিং আর অ্যাশ রাখার জন্য অনেকটা জায়গা চাই। ভেরি গুড, ভেরি গুড। আর এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর মেনটেন্যান্স কস্ট হাই। মেনটেনেন্স কস্ট হাই কেন? এত বড় মেশিন চলছে ম্যাম, টারবাইন চলছে। না না, সে তো সব পাওয়ার প্ল্যান্টে কিছু না কিছু লাগে, তাও স্টিল ম্যাম একদম কোল কিনছি ম্যাম একটা ম্যাম এটা। আমি বলছি একটু ধরিয়ে দিয়ে, এটা যে হাইড্রো পাওয়ার স্টেশন যেগুলো থাকে, মানে জল টলের সাপ্লাই গুলো কোথা থেকে পায়? একটা নদী বা মানে বড় কোনো জল স্টোরেজের এরিয়া, যেটা ন্যাচারাল রিসোর্স থেকে আসছে, সেখান থেকে একটা হেল্প হয়। কিন্তু জেনারেলি থার্মাল পাওয়ার স্টেশনে যে রানিং কস্ট যেটা হয়, মানে জল যেই পরিমাণে লাগে, তার আরো বেশি জল আমাদের এক্সট্রা ফিড ওয়াটার পাম্প বলো বা যেগুলো ইনস্টল করতে হয়, সেই ইকুইপমেন্ট গুলোর জন্য আমাদের এক্সট্রা কস্ট মানে পে করতে হয়, মানে ইনস্টল করতে হয়, যার জন্য আমাদের মানে ডিসঅ্যাডভান্টেজ এইগুলো কিছু পয়েন্টে আছে। তাহলে এই কটা পয়েন্টই ইম্পর্টেন্ট।
যে ল্যান্ড রিকোয়ারমেন্ট ইজ মোর ফর স্টোরেজ অফ কোল অ্যান্ড অ্যাশ, তারপর রানিং কস্ট হাই যেটা বলে মেনটেনেন্স কস্ট, আরেকটা হচ্ছে অ্যাটমসফিয়ারে পলিউশন হচ্ছে। আচ্ছা অ্যাডভান্টেজ কি আছে বলো, নিজেরাই পারবে বলো। ম্যাম এর ইনিশিয়াল কস্ট কম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে, আর আর বেশি পাওয়ার জেনারেট করতে পারে। আর ঠিক আছে, এইগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, এটা এটা হচ্ছে বেসিক্যালি মানে এফিসিয়েন্সি খুব বেশি, যার জন্য আমার থার্মাল পাওয়ার প্ল্যান্টের একটা বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করতে পারে, এটার এফিসিয়েন্সি যথেষ্ট, মানে 40%, 30 to 45% মতো এফিসিয়েন্সি হয়। আচ্ছা এটা গেল। আচ্ছা নেক্সট দেখো, একটা বেসিক ফর্মুলা দেখতে পাচ্ছ, একটা চার্ট আছে বেসিক ফর্মুলা বলে লেখা। হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা এখানে জাস্ট তোমাদের কি মনে রাখতে হবে, যে কটা ফর্মুলা দেওয়া আছে আর কি রকম ভাবে কি কনভার্সন হচ্ছে সেটা মনে রাখতে হবে, কারণ ম্যাথামেটিক্স যেগুলো আমরা করব সেগুলোতে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আচ্ছা এফিসিয়েন্সি, এই ফর্মুলা এখানে ভুলে যাও। এফিসিয়েন্সি কার কার রেশিও হয়, এফিসিয়েন্সির রেশিও কি, কিভাবে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি? এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করি? টোটাল ইনপুট বাই টোটাল আউটপুট, উল্টো বললে। টোটাল আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তাহলে টোটাল আউটপুট বাই ইনপুট। তাহলে প্ল্যান্ট এফিসিয়েন্সি মানে থার্মাল পাওয়ার মানে পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি আমি কি করে পাবো? আমি যেটা পাচ্ছি আউটসাইডে সেটা হচ্ছে একটা এনার্জি জেনারেট হচ্ছে, মানে ওয়ার্ক, অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা জেনারেট হচ্ছে, ওয়ার্ক আউটপুট বাই ইনপুটে আমরা কি দিচ্ছি, হিট। হিট, তাহলে ওয়ার্ক আউটপুট বাই হিট ইনপুট। তো এটা হয়ে গেল প্ল্যান্ট এফিসিয়েন্সি, বা হতে পারে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। আচ্ছা আউটপুট পাওয়ার যেটা পাচ্ছি সেটা কত, 2π/NT/60। কেন? কারণ হচ্ছে আমার বাইরে কি কানেক্ট করা আছে, অল্টারনেটর, টারবাইন, এইগুলো সব হচ্ছে এক্সটার্নালি কানেক্ট, মানে এক্সটার্নালি মানে বেরোচ্ছে যেখান থেকে আমার মেকানিক্যাল ফোর্স থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, মানে যেখানে বেসিক্যালি এনার্জি কনভার্সন প্রসেসটা হচ্ছে। তো সেখানে আমার কি কি লাগছে, একটা টর্ক লাগবে, ঠিক আছে, কারণ আমার যে ফোর্সে প্রেশারটা ঢুকছে বা মেকানিক্যাল স্টিম, হাই প্রেশার স্টিম যেটা আমার টারবাইনে ঢুকছে, যেখান থেকে আমার মেকানিক্যাল ফোর্সে কনভার্ট হচ্ছে, তো আমার একটা টর্ক জেনারেট হবে, তাহলে একটা টর্ক লাগবে। ঠিক আছে, এনটা হচ্ছে আমার স্পিড অফ টারবাইন। 2π কেন বলছে, কারণ হচ্ছে আমার সার্কুলার মোশনে জিনিসটা ঘুরছে, ঠিক আছে, রোটর তো, তো সার্কুলার মোশনে ঘুরছে বলে 2πN/60। তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে আমার বেসিক্যালি কত হচ্ছে, যদি আমি এটাকে কিলোওয়াটে লিখতে চাই, কিলোওয়াটে যদি লিখতে চাই, তাহলে এটা আউটপুট পাওয়ার যদি আমি কিলোওয়াটে লিখতে চাই ডিভাইডেড বাই 1000 করে দেবে। ঠিক আছে, কারণ আউটপুট পাওয়ার যেটা আমাদের দেওয়া আছে 2π/NT/60 সেটা হচ্ছে আমার ওয়াটে, আর যদি আউটপুট পাওয়ার আমি ক্যালকুলেট করতে চাই কিলোওয়াটে ডিভাইডেড বাই 1000। ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। আর একটা জিনিস মনে রাখবে, টর্ক, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু রেডিয়াল ডিস্টেন্স। তো ক্যালোরিফিক ভ্যালু কি করে পাবো, ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরিফিক ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে, ক্যালোরিফিক ভ্যালু কি কি মানে ক্যালোরিফিক ভ্যালু কি জেনারেট করে বলো, কি কির উপর ডিপেন্ড করতে পারে ক্যালোরিফিক ভ্যালু বলো? কত হিট ও রিলিজ করলো মানে, হুম, হ্যাঁ বলো, কত অ্যামাউন্ট অফ, হিট রিলিজ করলো মানে যখন হ্যাঁ ভেরি এক গুড, গ্রাম অফ। হ্যাঁ আর 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 যার থেকে জেনারেট হচ্ছে, মানে যে মেটেরিয়ালটা ইউজ করছি, যার ক্যালোরিফিক ভ্যালুটা বেসিক্যালি কনসিডার করছি, তার মানে ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে আমার হিট রিলিজড ডিভাইডেড বাই মাস অফ দ্য ফুয়েল বার্নড। ঠিক আছে, তাহলে ক্যালোরিফিক ভ্যালু রেশিও হবে হিট রিলিজড ডিভাইডেড বাই মাস অফ দ্য ফুয়েল বার্নড। আচ্ছা হিট রিলিজড যেটা হচ্ছে তাহলে সেটার ইউনিট কি, কিলোজুল বা জুল, ডিভাইডেড বাই মাস বলতে আমরা কি বুঝি, কেজি। কেজি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটার ইউনিট কি, কেজি। কেজি, কেজি পার মানে কিলোজুল পার কেজি। ঠিক আছে, তো ইউনিট গুলো কিন্তু প্রপারলি মনে রাখবে, কিলোজুল পার কেজি। আচ্ছা নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিট ইনপুট।
হিট ইনপুট, হিট ইনপুট কি আসছে আমাদের, হিট ইনপুট এই যে হিট রিলিজটাই হচ্ছে আমার বেসিক্যালি হিট ইনপুট, ঠিক আছে। কতটা এটা হবে দেখো, ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে আমার ক্যালোরিফিক ভ্যালু ইন্টু মাস অফ ফুয়েল বার্ন। তাহলে হিট ইনপুট হচ্ছে আমাদের কিলোজুল পার সেকেন্ডে ইউনিট হবে, ঠিক আছে। নেক্সট হবে কিলোজুল পার কেজি ক্যালোরিফিক ভ্যালু, আর ফুয়েল মাস অফ ফুয়েল হচ্ছে কিলোজুল পার সেকেন্ড। তো এবার আরেকটা কিভাবে আমরা বলতে পারি এটাকে, যে হিট ইনপুট আরেকটা হতে পারে ক্যালোরিফিক ভ্যালু ইনটু ভলিউম অফ ফুয়েল বার্ন। মাসও বলতে পারি একটা পার্ট হতে পারে, আর ভলিউমে যদি আমাদের দেওয়া থাকে ইন কেস কোনো রকম প্রবলেমে, তাহলে ভলিউম অফ ফুয়েল বার্নের ক্ষেত্রে ওটা কি হয়ে যাবে, মিটার কিউব পার সেকেন্ডে আমরা ইউনিটটা লিখবো। তাহলে কিলোজুল পার সেকেন্ড উইল বি ইকুয়াল টু কিলোজুল পার মিটার কিউব ইন্টু এন কিউব বাই এস, ঠিক আছে। তো ভলিউম মানে জেনারেলি আমরা কিউব ধরি, সেজন্য আমাদের এম কিউব দেওয়া, ঠিক আছে। এটা গেল হচ্ছে তাহলে আমাদের ক্যালোরিফিক ভ্যালু। তাহলে আমাদের কি কি লাগছে, একটা প্ল্যান্ট এফিসিয়েন্সি, আউটপুট পাওয়ার, ক্যালোরিফিক ভ্যালু, আর যেটা লাগবে আমাদের টর্ক, টর্কটা মনে রাখতে হবে। আচ্ছা, অঙ্ক করার আগে একটা কথা বলি, অঙ্ক করার আগে আমাদের যে লেআউট যেটা আমরা করেছি, টোটাল কটা কম্পোনেন্ট ছিল, টোটাল কটা কম্পোনেন্ট ছিল, একটা অ্যাপ্রক্সিমেট বলো ভ্যালু, টোটাল কটা কম্পোনেন্ট ইউজ হয়েছে। বলুন না, আরেকবার বলুন। বলো বলো বলো, বলুন, কে কি বলছো, কোশ্চেন? শুনতেই পাচ্ছি না, একটু জোরে বলো। না, কোশ্চেন শুনিনি, আরেকবার বলবেন? হ্যাঁ বলছি যে আমাদের যে যতগুলো লেআউটের কম্পোনেন্ট কম্পোনেন্ট ইউজ হয়েছে, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে যে লেআউটের কম্পোনেন্ট গুলো ইউজ হয়েছে, টোটাল কতগুলো কম্পোনেন্ট ছিল অ্যাপ্রক্সিমেট, 10টা। ওরকমই অ্যাপ্রক্সিমেট 10-12টা মতো, ঠিক আছে। এটা মনে রাখবে খালি। আচ্ছা, অঙ্ক করার টাইমে আমার তোমার কি মনে হয় কি কি লাগতে পারে একটা অঙ্কের মধ্যে, প্রবলেমসে কি কি দিতে পারে, গিভেন ভ্যালু কি কি হতে পারে, অঙ্ক যখন করব কি কি ইনপুট মানে ভ্যালু আমাদের কি কি বলে দিতে পারে, বেসিক একটা নলেজ থেকে বলো। তোমরা যে পাওয়ার প্ল্যান্ট পড়লে তোমার কোয়েশ্চেনটা কিরকম ভাবে রিপ্রেজেন্ট হতে পারে, মানে কি কি আমাদের দিয়ে দিতে পারে, আর আমাদের কি কি বার করতে হতে পারে, একটা ওভারঅল ব্যাপার। কারণ বেসিক ফর্মুলা তোমরা পড়লে, এবার বলো কোয়েশ্চেনের উপর বেস, মানে কোয়েশ্চেন ধরো তোমাদের আমি এখানে মানে অঙ্ক করাচ্ছি না, এখন অব্দি করাচ্ছি না, যখন করাবো কি কি হতে পারে, জেনারেলি আমাদের কি কি লাগতে পারে অঙ্কের জন্য। একটা হচ্ছে আমাদের কতটা কোল কনজাম্পশন হচ্ছে, মানে আমাদের কত পরিমাণ কোল লাগছে, ঠিক আছে, বা কতটা পরিমাণ একটা বয়লার কনজিউম করছে একটা কোল, ঠিক আছে, কোল। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালু লাগতে পারে কোলের, ঠিক আছে। আর আমাদের যেহেতু অল্টারনেটর কানেকশন আছে, তো আমাদের কত অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট হচ্ছে সেটা লাগবে। আর আমাদের যেহেতু বেসিক ফর্মুলায় আমরা দেখলাম যে এইগুলো যদি আমাদের জানা থাকে, তো আমরা এখান থেকে কি বার করতে পারি, একটা অঙ্কের যদি দেওয়া থাকে এই ভ্যালুগুলো, তাহলে আমরা সেখান থেকে একটা ওভারঅল এফিসিয়েন্সি পেতে পারি। আর আর কি আরেকটা কিরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে, যে আমাদের কোল কনজাম্পশন বলে দিয়েছে, আমাদের ক্যালোরিফিক ভ্যালু বলে দিয়েছে, আমাদের স্পিড অফ টারবাইন বলে দিচ্ছে, ঠিক আছে, রেডিয়াল ডিস্টেন্স বলে দিচ্ছে, ঠিক আছে, কতটা ফোর্স জেনারেট হচ্ছে সেটাও যদি বলে দেয়, তাহলে আমরা কি কি পেতে পারি। আমরা একটু আগে বললাম যে রেডিয়াল ডিস্টেন্স আর যদি আমার ফোর্স জানা থাকে, তাহলে আমি কি মানে কি ভ্যালু পেতে পারি, রেডিয়াল ফোর্স আর যদি আমার রেডিয়াল ডিস্টেন্স আর ফোর্স যদি জানা থাকে, তাহলে আমি কি পেতে পারি। টক। এক্স্যাক্টলি, ভেরি গুড, তাহলে টর্ক পেতে পারি। আচ্ছা, ক্যালোরিফিক ভ্যালু, কোল কনজাম্পশন, এগুলো যে দেওয়া আছে এতগুলো ভ্যালু, এবার এগুলো থেকে আমি কি পেতে পারি, ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, এফিসিয়েন্সি, যা যা দরকার,
তো আমাদের যেহেতু সব ভ্যালুগুলো মোটামুটি দেওয়া থাকবে কোয়েশ্চেনে, তাহলে সেখান থেকে আমি এতগুলো আউটপুটে পেতে পারি, মানে আউটপুট পাওয়ার, এফিসিয়েন্সি, এগুলো জানতে পারি। তাহলে অঙ্কের মধ্যে বেসিক্যালি আমাদের ঘুরিয়ে ফিরিয়ে যেটাগুলো ডেটাগুলো দিতে পারে সেটা হচ্ছে কোল কনজাম্পশন, ক্যালোরিফিক ভ্যালু, রেডিয়াল ডিস্টেন্স, তারপর হচ্ছে স্পিড অফ স্টিম, আর একটা হচ্ছে জেনারেটেড ফোর্স। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এত অবধি যে পড়ালাম বেসিক ফর্মুলা অবধি, এটা নিয়ে আর কোনো রকম কারোর কোনো ইয়ে আছে? কারণ আমি তাহলে নেক্সট ডে কিন্তু আমি অঙ্কে চলে যাবো, আর এত অবধি কিন্তু পুরো পড়ে রাখতে হবে। বেসিক ফর্মুলা অবধি কিন্তু পুরো একদম ফার্স্ট টু লাস্ট পড়ে রাখতে হবে, ঠিক আছে? ফার্স্ট টু লাস্ট অবধি পুরো পড়ে রাখতে হবে। এত অবধি কোনো রকম প্রবলেম থাকলে আমাকে বলো।